কুমিল্লায় ধর্ষণ মামলায় ফজর আলী গ্রেপ্তার, ভিডিও ছড়ানোয় আটক আরও 4। বিএনপির ওপর দায় চাপানোর অভিযোগ রিজভীর। জুলাইয়ের মাঝামাঝিতেও জুলাই সনদ প্রকাশ নিয়ে শঙ্কা আলী রিয়াজের। সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে ৩রা আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। গেল কয়েকদিনের আন্দোলনে বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। মার্চ টু এনবিআর কর্মসূচি সাময়িক স্থগিত, বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। রাজধানীর হাজারীবাগে বাড়ির পানির ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ 4 জন, বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড। সরকার পতন চেয়ে সার্বিয়ার রাজপথে দফায় দফায় সংঘাত। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরের সঙ্গে আছি আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের মামলায় মূল অভিযুক্ত ফজর আলীকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লায় আনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়ানোর অভিযোগে নারী এবং শিশু দমন আইন ও পর্নোগ্রাফি আইনের মামলায় আরও 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মাসুদ আলমের প্রতিবেদনে বিস্তারিত। কুমিল্লার মুরাদনগরের বসতঘরে দরজা ভেঙে এক নারীকে ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পৃথক 2টি মামলায় অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী নারীর করা ধর্ষণ মামলায় রোববার ভোরে ঢাকার সায়দাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ফজর আলীকে। এরপর তাকে কুমিল্লায় নেওয়া হয়। এর আগে রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্ত আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া সবার বাড়ি মুরাদনগর উপজেলার বায়েরচর গ্রামে। ভুক্তভোগী জানায়, গেল বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার ভুক্তভোগী নারী সন্তানদের নিয়ে 15 দিন পূর্বে বেড়াতে আসেন বাবার বাড়িতে। ঘটনার দিন রাত 10টার দিকে ফজর আলী তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। ওই মেয়ের একটা খারাপ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা এটা পর্যালোচনা করি। 4 জন আসামিকে গ্রেপ্তার করি। তাদের ভিতরে আইনগত ব্যবস্থা পুরোপুরি আছে। তারা এখন আমাদের থানা হাজতে আছে। ফজর আলী আহত ছিল, সে বর্তমানে আমাদের কুমিল্লা পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা আছে। ফজর আলীর বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণ ও চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। খারাপ আগেও হিন্দু মাইয়া নিয়ে বাইন যাতে ডাহাতি করতো। আগে এক জিনিস মাইয়া বৌনিয়া সহ বাইন যাতে ডাহাতি করতো। এটা বিচার আশা করতেছে। আবার আরেকটা প্রতিবন্ধীর বোন জোর ধরে নিয়ে এই যশোর নিয়ে আটকা আছিল। আমরা গ্রামলা বিচার করতাম, বুঝলাম তার মা তাতে এই বিচার হাজির নেয়। খারাপ লোক, চুরি ডাকাতি করে, জুয়া খেলে মানুষেরা প্রতারণা করে, উনি ইয়াবাই ব্যবসা করে। অভিযুক্ত ফজর আলী পূর্বে স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে নিশ্চিত করেন মুরাদনগর থানার ওসি মাসুদ আলম। এখন কুমিল্লা। মুরাদপুরের অপকর্মের সাথে আওয়ামী লীগের কর্মী জড়িত, বিএনপির উপর দায় দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের হেয় করতে নানা প্রচেষ্টা চালাচ্ছে পতিতরা। মুরাদনগরে যেটা দেখলাম যে সেটা করেছে আওয়ামী লীগের একজন নেতা, একটি হিন্দু পরিবারে গিয়ে যে অপকর্মটি করেছে, আমার মুখ দিয়ে
বলতেও সেটা ঘৃণা লাগছে, সেটা আমাদের দলের নামে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের ঘটনা তারা আরো বিভিন্ন জায়গায় করেছে। নানা জায়গায় দোষররা আছে, আপনার দোষরদেরকে গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, নিয়ে এসে তাদের বিচার করুন। কিন্তু সেটা না করার কারণে, সেটা মানে ধীরগতি হওয়ার কারণে আজকে তারা সাহস পাচ্ছে এবং এই ধরনের একটা জঘন্য অপকর্মে তারা মেতে উঠেছে। সাকিব, নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সরকার ব্যর্থ হয়। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র পাঠ করবে এনসিপি এবং সেখানে সকালে এনসিপি কার্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণার সময় কথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং পরে নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারা ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়া বিচার করবেন সেটির প্রতিশ্রুতিও কিন্তু দিতে হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। এ নিয়ে একটি প্রতিবেদন আছে মুজাহিদ শুভর, সেটি দেখে আসবো। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে পাওয়া ২৪-এর সফল গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তি হতে যাচ্ছে। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, সেটি এখনো আলোর মুখ দেখেনি। গত বছরের ৩১ ডিসেম্বর শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে ১৫ জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্রের দাবি জানানো হয়। এরপর জুলাই ঘোষণাপত্রের বিষয়ে কর্মসূচিও ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এরপর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয় জুলাই ঘোষণাপত্র রাষ্ট্রীয়ভাবে দেয়া হবে। জানুয়ারিতে জুলাই ঘোষণাপত্রের খসড়া নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করে অন্তর্বর্তী সরকার। গত ১০ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সময়সীমাও শেষ হয়ে গেছে গত ২৫ জুন। এমন বাস্তবতায় জুলাই গণ অভ্যুত্থানের রাজনৈতিক দল এনসিপি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। একই সঙ্গে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র দেবার কথা জানিয়েছে। জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে ৩০ কার্যদিবস বলা হয়েছিল, সেই ৩০ কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই ৩রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার কর্মসূচি রাখছি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। গণঅভ্যুত্থানের বছর পূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে এনসিপি। জুলাইব্যাপী সারা দেশে পদযাত্রার পাশাপাশি ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জনতার দুয়ারে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। আমরা ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের ৬৪টি জেলা প্রদক্ষিণ করবে। আমরা ৬৪টি জেলায় যাব, আমরা শহীদ পরিবারদের কাছে যাব, শহীদের কবর জিয়ারত করব, আহত যোদ্ধাদের সাথে কথা বলবো এবং অভ্যুত্থানকারী এবং বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো। তাদের যে আকাঙ্ক্ষা ছিল জুলাই নিয়ে, সেই আকাঙ্ক্ষার কথা আমরা শুনবো। নির্বাচনের আগে বিচারের রোডম্যাপ এবং পরে যারাই ক্ষমতায় আসবে তারা কোন প্রক্রিয়ায় বিচার করবেন সেটির প্রতিশ্রুতি দিতে হবে বলেও জানান নাহিদ ইসলাম। ঐক্যমত্য প্রক্রিয়া আমাদের অংশগ্রহণ চলবে। মুজাহিদ শুভ, এখন ঢাকা। সংস্কার নিয়ে আশাব্যঞ্জক অগ্রগতি থেকে কিছুটা পিছিয়ে থাকার কথা জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার ৭ম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে একথা জানান তিনি। বলেন, একদিন বাদে জুলাই মাস শুরু হলেও রক্ত পেরিয়ে সবাই যে ফ্যাসিবাদ ও নিপীড়ন পার করে এসেছে সেখানে আর কেউ ফিরতে চায় না। তিনি আরও বলেন, সংস্কারের প্রশ্নে দল ও ব্যক্তির বাইরে গিয়ে জাতীয় আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে, না হলে শহীদদের দায় মেটানো সম্ভব হবে না। এ সময় আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতে জুলাই সনদ ঘোষণার কথা থাকলেও বাস্তবতার কারণে সেটা সম্ভব হচ্ছে না বলেও জানান কমিশনের সহসভাপতি।
বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও সত্যি কথা হচ্ছে যে আশাব্যঞ্জক অগ্রগতি ক্ষেত্রে আমরা খানিকটা পিছিয়ে আছি। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে সেই জায়গাগুলো যাব না, তবে এটা আমি বলতে পারি যে আমাদেরকে অবশ্যই জুলাই মাসের মধ্যেই এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাওয়াদ, আজকের বৈঠকে কোন কোন বিষয় আলাপ হয়েছে এবং জুলাই সনদ নিয়ে কোনো কথা হয়েছে কিনা বৈঠকে একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। মিম সকালে জানানোর চেষ্টা করেছিলাম যে আজকে যে মূলত বৈঠক দ্বিতীয় দফার সপ্তম দিনের মতো চলছে, সেখানে এর আগে এনসিসি অর্থাৎ জাতীয় সাংবিধানিক কাউন্সিলের গঠনের যে কথাটি বলা হচ্ছিল সেটি থেকে সরে এসে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং মধ্যাহ্নভোজ পর্যন্ত, যদি এখন মধ্যাহ্নভোজের বিরতি চলছে, এই সময় পর্যন্ত অর্থাৎ সকাল 11টা থেকে কিন্তু এই মধ্যাহ্নভোজ পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এবং আপনি যে বিষয়টা জানতে চেয়েছিলেন যে জুলাই সনদ নিয়ে, সেটি মূলত এই যে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি বলছিলেন যে শহীদ আবু সাঈদের যে শাহাদাত বার্ষিকী, সেই দিনটিকে লক্ষ্য রেখে তারা মূলত জুলাই সনদ ঘোষণা করার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল। কিন্তু এখন যে বাস্তবতা দাঁড়িয়েছে সেই জায়গা থেকে সেটি সম্ভব হবে না। কিন্তু জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণার প্রত্যয় তিনি আবারও ব্যক্ত করেন এবং রাজনৈতিক দলগুলোকে মূলত তিনি দল এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বা ছাড় দেওয়ার কথা বলেন। আর সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কমিটি গঠনের কথা যেটি বলা হচ্ছে, সেখানে কিন্তু প্রায় বিএনপি ছাড়া বিএনপি, এনডিএম এরকম 2-3টি দল ছাড়া কিন্তু সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত্য আছে। এই কমিটি মূলত সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পিএসসি অর্থাৎ সরকারি কর্ম কমিশন ছাড়াও এবং আরেকটি যে বিষয় রয়েছে আপনার মানবাধিকার কমিশন, অর্থাৎ এই সংবিধিবদ্ধ কমিশনগুলোই এই কমিটি নিয়োগ দিবে। এখানে বিএনপি যে দ্বিমতটি দেখাচ্ছে, তারা বলছে যে এই কমিটি যদি গঠন করা হয় তাহলে নির্বাহী বিভাগের ক্ষমতা বা ক্ষুণ্ণ হবে এবং প্রধানমন্ত্রী যে রাষ্ট্র পরিচালনা করবেন সেটি একটি আনস্টেবল অবস্থা তৈরি হবে। কিন্তু কমিশন এবং অন্যান্য রাজনৈতিক দল তারা যুক্তিতর্ক এখানে উপস্থাপন করছেন যে এই যে সাংবিধানিকভাবে যে স্বৈরাচার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, বিভিন্ন সরকার যে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে, সেই জায়গা থেকে এই কমিশনগুলোতে যদি নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হয় তাহলে সেটি আসলে কিছুটা হ্রাস পাবে বা সেই সুযোগটা কমে যাবে। কিন্তু বিএনপি এখানে মূলত যেই যুক্তিটি উপস্থাপন করেছে, তারা বলছে যে সার্চ কমিটির মতো করে কমিটি গঠন করা যেতে পারে এবং সার্চ কমিটির যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোকে আরও শক্তিশালী করে যাতে এটি করা হয় এবং এই বিষয়টি যাতে সংবিধানে সন্নিবেশিত না করা হয়, এই বিষয়টি বিএনপি বারবার জোর দিচ্ছে। এবং আজকে বিএনপির স্থায়ী কমিটি সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, তিনিও আবার এই বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ফরেন সার্ভিস একাডেমির সবশেষ। বিকেলে আবার দলগুলো কথা বলবে, তখন হয়তো আমরা আরও এই নিয়ে বিস্তারিত জানতে পারবো। ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন জাওয়াদ মাহমুদ। 4 দাবি নিয়ে বিকাল 4টায় অর্থ উপদেষ্টার সাথে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের 20 সদস্যের প্রতিনিধি দল। সেই সাথে আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে মার্চ টু এনবিআর কর্মসূচি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত বাকি কর্মসূচি চলতে থাকবে। এর আগে সকাল থেকে চেয়ারম্যানের পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলন করছেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা, যে কারণে রাজস্ব আদায়ে দেখা দিয়েছে স্থবিরতা। বিস্তারিত গালিব ইবনে রিয়াজের প্রতিবেদনে। এনবিআর বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশব্যাপী চলছে শাটডাউন কর্মসূচি। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে শনিবার থেকে চলা এই আন্দোলনের এখন প্রধান দাবি বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ। রোববার সকাল থেকে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সামনের ফুটপাতে অবস্থান নেয় কর্মকর্তা কর্মচারীরা। এ সময় রাজধানীর বিভিন্ন কর অঞ্চল থেকে শুরু করে ঢাকার বাইরে থেকেও কর্মকর্তারা এসে একাত্মতা প্রকাশ করেন এই আন্দোলনে।
আন্দোলনকারীরা বলছেন বর্তমান চেয়ারম্যান পদে বহাল থাকলে এই আন্দোলন চলতেই থাকবে। তার বিরুদ্ধে আন্দোলনকারীদের অভিযোগ, তিনি এনবিআরের যৌক্তিক সংস্কার আন্দোলনে সহযোগিতা করছেন না। টেকসই সংস্কারের সুযোগ এসেছে, এরকম সুযোগ সবসময় আসে না। আমরা এই সুযোগটা নিতে আগ্রহী এবং আমরা এই সুযোগটা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের একটা টেকসই সংস্কার নিশ্চিত করতে চাই। ঈদের পর থেকে আমরা কাজ করতে চেয়েছিলাম, উনি আমাদের ডিজাইন করলেন, বললেন এদেরকে নিয়ে আমি কাজ করব না, এরা কারা। চেয়ারম্যানের অপসারণের মধ্যে দিয়ে সংস্কার শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে আমাদের কাজ যেটা, সেটি মুখ্য কাজ আসলে, সেটি হচ্ছে এই যৌথ প্ল্যাটফর্ম থেকে সরকারের সাথে আমরা এটার কাঠামো প্রণয়নের কাজটা 31শে জুলাইয়ের মধ্যে শেষ করতে চাই। এক পর্যায়ে অর্থ উপদেষ্টা আন্দোলনকারীদের সাথে বসার আমন্ত্রণ জানায়। জাতীয় রাজস্ব বোর্ড ও কাস্টমসের 20 সদস্যের প্রতিনিধি দল 4টি দাবি নিয়ে সচিবালয়ে গেছেন। আলোচনার শর্ত হিসাবে চেয়েছেন, আমরা সেটা মেনে নিয়েই আলোচনা যাচ্ছি। মার্চ টু এনবিআরটাকে আপাতত স্থগিত, আর বাকি সবকিছু অ্যাজ ইট ইজ আছে। যে আলোচনা হবে সেটা হচ্ছে অর্ডিন্যান্স সংশোধনের বিষয়টা নিয়ে আলোচনা হবে, চেয়ারম্যান মহোদয়ের অপসারণের বিষয় নিয়ে আলোচনা হবে, আমাদের যে বদলি এবং পোস্টিংয়ের যে বিষয়টা আছে এটাকে বাতিল করার জন্য বলা হবে, এবং এনবিআর যে পুলিশ এবং এখানে যে সভা সমাবেশ নিষিদ্ধ করে যে আদেশ দেওয়া হয়েছে এই আদেশ বাতিল করার জন্য বলা হবে। এদিকে চলমান এই আন্দোলনের কারণে পুরোপুরি বন্ধ রয়েছে রাজস্ব আদায়ের কার্যক্রম। আর্থিক বছরের শেষ মাস জুনে রাজস্ব খাতে এমন স্থবিরতায় সার্বিক রাজস্ব আদায়ে যেমন নেতিবাচক প্রভাব পড়ছে, তেমনি ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। এদিকে এনবিআরের টানা কর্মসূচিতে চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দর সহ সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে বন্ধ রয়েছে কার্যক্রম। এতে বাড়ছে পণ্যজট, বিপুল পরিমাণ অর্থ লোকসানের কথা বলছেন ব্যবসায়ীরা। দ্রুত এই সংকটের সমাধান না হলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ার শঙ্কা তাদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত প্রতিবেদনে। কাস্টম হাউস ও স্থলবন্দরের শুল্ককর কার্যালয়ে ঝুলছে তালা। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে থমকে গেছে আমদানি রপ্তানি কার্যক্রম। এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শুল্ক ও রাজস্ব কর্মকর্তারা। এতে পুরো বন্ধ হয়ে গেছে আমদানি পণ্য ডেলিভারি ও রপ্তানি পণ্যের শিপমেন্ট কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে বেসরকারি 21টি কন্টেইনার ডিপোর অপারেশনাল কার্যক্রম। চট্টগ্রাম বন্দর ও বেসরকারি আইসিডিগুলোতে জমছে কন্টেনারের স্তূপ। প্রতিদিন 4 গুণ হারে পোর্ট ও শিপিং জরিমানা গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। $48 করে কত টাকা, লক্ষ লক্ষ টাকা ড্যামারেজ গুনতে হবে। সেই ড্যামারেজের এই কস্টিংটা তো ইম্পোর্টাররা পরবর্তীতে সব ভোক্তাদের উপর ফেলবে। একটা গাড়িও কোনো ডিপুর থেকেও বের হয় নাই, কোনো বন্দর থেকেও বের হয় নাই, একদম ফুললি এখন গতকালকে থেকে শুরু হয়েছে, টোটালি বন্ধ। রোববারের মধ্যে এই সংকটের যৌক্তিক সমাধান চান ব্যবসায়ী ও C&F এজেন্টরা। অন্যথায় দেশের অর্থনীতি ও শিল্প কারখানা মুখ থুবড়ে পড়ার শঙ্কা তাদের। অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে, সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না, সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। আমরা আজকে এই কাস্টম হাউসের সম্মুখ থেকে সরকারের কাছে অবিলম্বে দাবি করব আজকের মধ্যেই যাতে তার যৌক্তিক সমস্যার সমাধান করা হয়। এরকম যদি চলতে থাকে তাহলে ডিপোগুলোতে যেটা হবে যে কন্টেনারে কিন্তু স্তূপ জমে যাবে, যেটা কোনোভাবেই কাম্য না। এবং যখন এই কর্মসূচি কোনো না কোনোভাবে যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু এই স্থবিরতা কাটাতে আমাদের বেশ সময় লাগবে। গেল 21 থেকে 26 জুন পর্যন্ত প্রায় 8 কোটি টাকার পণ্য ভারতে রপ্তানি করা হয়। তবে আন্দোলনে গেল 2 দিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি সংক্রান্ত কার্যক্রম। তবে শাটডাউন কর্মসূচির আওতামুক্ত রয়েছে যাত্রী পারাপার কার্যক্রম। মার্চ টু এনবিআর ও শাটডাউন কর্মসূচিতে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে বন্ধ রয়েছে পণ্য শুল্কায়ন, পরীক্ষণ ও লোড আনলোড কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি বন্ধ হওয়াতে আমাদের অনেকগুলো ফাইল আটকে আছে। এদিকে আপনার বাংলাদেশের গাড়ি, এক্সপোর্টের গাড়ি 200-300 গাড়ি আটকে আছে। আমাদের ইন্ডিয়া থেকেও কিছু গাড়ি আটকে আছে, যার জন্য আমরা অনেক সমস্যায় পড়ে আছি। শ্রমিক মানুষ আমরা, আমাদের রুটি সবই বন্ধ। 1000 বেশি লোকের কর্মসংস্থান চলে এই পোর্টে। এদিকে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আটকে পড়েছে আমদানি করা ভুটানি পাথর বোঝাই 151টি ট্রাক। ছাড়পত্র না পাওয়ায় আনলোডের অপেক্ষায় ইয়ার্ডে আছে গাড়িগুলো।
একই চিত্র দেখা যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, হিলি ও সাতক্ষীরার ভোমরাই স্থলবন্দরে। টানা 2 দিন ধরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় ভারতের মহদীপুরে স্থলবন্দরে আটকে আছে 700টি পণ্য বোঝাই ট্রাক। এতে প্রভাব পড়ছে দেশের রাজস্ব খাতে। তামজিদ মির্জা, এখন। এনবিআরের আন্দোলন সাময়িক স্থগিত হলেও এখনও শুরু হয়নি চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি, বন্ধ হয়ে গেছে বেসরকারি কন্টেইনার ডিপোর কাজকর্ম। এ বিষয়ে জানাতে চট্টগ্রাম কাস্টম হাউস থেকে যুক্ত হচ্ছেন হাজেরা শিউলি। শিউলি, আন্দোলনে কি ধরনের দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ীরা এবং আমদানি রপ্তানিতে কি ধরনের প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। আন্দোলনের কিন্তু বহুমাত্রিক প্রভাব, বিশেষ করে যেহেতু কাস্টমস কর্মকর্তারা ধর্মঘট বা কর্মবিরতিতে আছেন, তাই বন্দরের যে পণ্য ডেলিভারি, রপ্তানি পণ্য শিপমেন্ট সহ অন্যান্য যেসব কার্যক্রম আছে সবগুলোতে কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছে। এবং আজকে কিন্তু কোনো পণ্যই ডেলিভারি নিতে পারেনি আমদানিকারকরা। প্রতিদিন যেখানে প্রায় 3.5 থেকে 4,000 টিউএস কন্টেনার ডেলিভারি নেওয়া হয়, সেখানে কোনো কন্টেনার ডেলিভারি নেওয়া হয় বা কোনো কন্টেনার ডেলিভারি দিতে পারেনি বন্দর। একইভাবে রফতানি কন্টেনার যেগুলো আসলে বিভিন্ন শিপে তোলা হয়, সেই কার্যক্রম সম্পন্ন হয় নাই। এবং প্রত্যেকটা যে 19টি বেসরকারি কন্টেনার ডিপো, সেগুলোতে কাস্টমস কর্মকর্তারা দায়িত্বরত থাকেন এবং ডকুমেন্টস প্রসেস বা ভেরিফিকেশনের পরেই রফতানি কন্টেনার ট্রেইলারে উঠানো হয় বা কন্টেনারে ভরা হয়, তারপর সেগুলোর বুকিং অনুযায়ী আসলে বন্দরে পাঠানো হয় শিপমেন্টের জন্য। তো এই কার্যক্রম পুরোটাই কিন্তু বন্ধ আছে এবং বেসরকারি কন্টেনার ডিপোতে প্রায় 80,000 টিউএস রফতানি মোট কন্টেনার জমে গেছে এবং তারা কিন্তু আমদানি পণ্য তারা ডেলিভারি দিতে পারছেন না। তো পুরো আসলে আমদানি রফতানি প্রক্রিয়ায় এক ধরনের স্থবিরতা বিরাজ করছে এবং বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যদি দ্রুত এই সংকটের সমাধান না হয় বা কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতি প্রত্যাহার না করে, তাহলে বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে অচল হয়ে পড়বে এবং তারা কিন্তু জাহাজ থেকে কন্টেনারগুলো নামাতেও পারছেন না, আবার রফতানির জন্য কোনো কন্টেনার জাহাজে উঠাতেও পারছেন না এবং পুরো প্রক্রিয়া কিন্তু কাস্টমসের একটি সম্পৃক্ততা আছে। স্ক্যানিং শাখা, তারপর গেট শাখা যেখানে পণ্যগুলো বের হয়, আনস্টাফিং শাখা, সব জায়গায় কাস্টমসের কর্মকর্তাদের তাদের সিগনেচার প্রয়োজন হয়। তো আমদানিকারকরাও কিন্তু বিপুল পরিমাণ লোকসানে গুছছেন। অন্যদিকে রফতানি পণ্য শিপমেন্টটা হলে তারা রফতানি অর্ডার বাতিলের আশঙ্কা করছেন। তো আজকের মধ্যে যদি সমাধান না হয়, তাহলে দীর্ঘমেয়াদে যে ক্ষতি, এই ক্ষতি পুষিয়ে নেওয়া খুবই কঠিন হবে দেশের সার্বিক অর্থনীতিতে এবং রাজস্ব আহরণেও। এটি আজকে শেষ মাস যে চলতি অর্থ বছরে, সেখানে যেখানে রাজস্ব আহরণের বা লক্ষ্যমাত্রা আদায়ে তারা ব্যস্ত থাকার কথা, বর্তমানে এই কর্মসূচির কারণে সব কিছু স্থবির। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি বাসায় পানির ট্যাঙ্ক পরিষ্কারের সময় তাতে জমে থাকা গ্যাস বিস্ফোরণে শিশুসহ 4 জন দগ্ধ হয়েছেন। শনিবার রাত 8টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতদের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় বিস্ফোরণ হলে তারা দগ্ধ হন। চিকিৎসক জানান, দগ্ধের পরিমাণ কম হওয়ায় তারা সবাই আশঙ্কামুক্ত। বার্ন ইনস্টিটিউটে একজনকে ভর্তি রেখে বাকি 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। একটা লাইন টানছিল, লাইন টানার পরে যখন পানিটা পরিষ্কার করবে খাদ্যান থেকে, ওই খাদ্যান থেকে বিস্ফোরণটা হয় সুইচ দেওয়ার সাথে সাথে। জিয়াউদ্দিন হচ্ছে আমার মামা, উনি আহত হয়েছে এবং ওনার বাচ্চারা আহত হয়েছে। আর একজন কর্মচারী ছিল, ওনার বাসায় থাকে, উনিও আপনার দিন মজুরি কাজ করে, উনিও আহত হয়েছে পরিষ্কার করতে গিয়ে আর কি। 3 জনের হচ্ছে গিয়ে শিশু 2 জন সহ 3 জনের পোড়ার শতাংশ আসলে কম। একজনের 4%, একজনের 5% এবং একজনের 6%। ওনাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, ওনারা ভালো আছেন। আর একজন আছেন, উনি অ্যাডাল্ট পেশেন্ট, ওনার হচ্ছে গিয়ে 17% পুড়েছে, ওনাকে আমরা ভর্তি রেখেছি এবং মেইল এসডিইউতে ওনাকে আমরা শিফট করছি। নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি গ্রহণ করাতে সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়ার আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ রায় দেন। এর আগে 27 জুন শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। এর আগে গ্যাজেট গ্রহণ করে আদেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া। মাননীয় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে 3রা জানুয়ারি 2018 তারিখে যে আদেশটি গ্রহণ করেছিলেন জনাব বিচারপতি ওয়াহাব মিয়ার নেতৃত্বে, সেই আদেশটিকে স্থগিত করে দিয়েছেন।
একই সাথে নিম্ন আদালতের যে শৃঙ্খলা বিধি আছে তা এই ইন দ্য মিন টাইম যে সময় আছে সেটি কার্যকর থাকবে। এবং একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে যে রিট পিটিশনটি শুনানি হচ্ছে সংবিধানের 116 অনুচ্ছেদ নিয়ে, এই শুনানি যথাযথভাবে চলবে। এই 3টি আদেশের মাধ্যমে আজকের এই রিভিউ পিটিশনটি নিষ্পত্তি করা হয়েছে এবং লিভ গ্রান্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর সংশোধিত গঠনতন্ত্রে সভাপতির ক্ষমতা কমানো হয়েছে। আগে ভোটার এবং প্রার্থীর বয়স সর্বোচ্চ 30 থাকলেও এবার বয়সের বাধা থাকছে না, যদিও এ নিয়ে মতপার্থক্য রয়েছে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মাঝে। তবে ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে এসে ছাত্র সংসদের মেয়াদ শেষ হবার পর নির্দিষ্ট সময়ে নির্বাচনের বিষয়ে সংশোধিত গঠনতন্ত্রে কোনো পরিবর্তন আসেনি। উপাচার্য বলছেন, ডাকসু নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে সম্মান জানানোর একটি বড় সুযোগ। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে আলোচনার তুঙ্গে ছাত্র সংসদ নির্বাচন। ইতোমধ্যে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে গঠনতন্ত্র ও নির্বাচনের আচরণবিধি সংশোধন করেছে পৃথক পৃথক সংস্কার কমিটি। পদাধিকার বলে ডাকসুর সভাপতির পদটি নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নির্ধারণের দাবি জানিয়েছিল কিছু ছাত্র সংগঠন। আবার অনেক ছাত্র সংগঠনের প্রস্তাব ছিল ডাকসু সভাপতির পদকে আলংকারিক রেখে ক্ষমতায় ভারসাম্য এনে উপাচার্যকে রাখার। সংশোধিত গঠনতন্ত্রেও উপাচার্যকেই সভাপতি রেখে কিছু ক্ষেত্রে কমানো হয়েছে ক্ষমতা। বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই সংসদের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে ছাত্রদের থেকে, কিন্তু সেই প্রস্তাবনা গ্রহণ করা হয়নি। আমরা মনে করেছিলাম যে তার আলংকারিক পদ এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মাঝে একটা ব্রিজ আকারে কাজ করবে। আগের গঠনতন্ত্রে নির্বাচনে ভোটার ও প্রার্থী হতে সর্বোচ্চ 30 বছর বেঁধে দেওয়া হলেও এবার বয়সের বাধা তুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন যে কোনো শিক্ষার্থী ভোটার ও প্রার্থী হতে পারবেন। এ নিয়ে ছাত্র শিবিরের আপত্তি থাকলেও ছাত্রদল পক্ষে ছাত্র সংসদের মেয়াদ শেষ হবার পর কতদিনের মধ্যে আবার নির্বাচন করতে হবে তা উল্লেখ নেই আগের গঠনতন্ত্রে। ডাকসুকেও একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার দাবিসহ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রস্তাব ছিল 45 দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং ইসলামী ছাত্র শিবিরের দাবি ছিল 90 দিনের মধ্যে। তবে এ নিয়ে নতুন গঠনতন্ত্রেও কোনো সিদ্ধান্ত না আসায় ক্ষোভ ছাত্রনেতাদের। টাইম ফ্রেমের ক্ষেত্রে কিছু কম বা বেশি ছিল, কিন্তু সকলে এ ধরনের প্রস্তাব দিয়েছিল। এই ক্ষেত্রে আমরা মনে করি যে প্রশাসনের এক ধরনের স্বেচ্ছাচারিতার মনোভাব এটা থেকে প্রতিফলিত হয়েছে। 2019 সালে ডাকসু নির্বাচনে 25টি পদের বিপরীতে ভোট দিয়েছিলেন ভোটাররা। তবে এবার পদ সংখ্যা বেড়ে হয়েছে 28টি। নতুন 4টি পদ হল গবেষণা ও প্রকাশনা সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক এবং মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক। তবে কোষাধ্যক্ষ হিসেবে গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারকে রাখা হয়েছে ফের। যদিও অনেক ছাত্র সংগঠনের প্রস্তাব ছিল ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিই হবেন কোষাধ্যক্ষ। আমরা চেয়েছিলাম অর্থ সম্পাদক আমাদের শিক্ষার্থী প্রতিনিধির যে নির্বাচিত হয় সে একজন অর্থ সম্পাদক, এবং হ্যাঁ অবশ্যই ট্রেজারার বিভিন্ন বিষয়ে তাকে সহযোগিতা করবে। তবে যেসব সংস্কারের আরও প্রয়োজন তা পরবর্তী নির্বাচিত প্যানেল সম্পন্ন করবেন বলে আশাবাদী ইসলামী ছাত্র শিবিরের। এটি যথেষ্ট নয় এবং পরবর্তী যে নির্বাচিত প্যানেল আসবে তারা তাদের দাবির মাধ্যমে এবং তারা তাদের ফাংশনের মাধ্যমে এটি যে সম্পূর্ণ সংস্কার সেটা বাস্তবায়ন করবে। নির্বাচনের আচরণবিধিও সংস্কার করেছে কর্তৃপক্ষ। উপাচার্য বলছেন, ডাকসু নির্বাচন জুলাই গণ অভ্যুত্থানকে সম্মান জানানোর একটি বড় সুযোগ। এই জাতীয় বিষয়ে পরিপূর্ণ কনসেনসাস, পরিপূর্ণ ঐক্যমত্য কঠিন হবে, কারণ আমাদের বিভিন্ন পদ বিভিন্ন মত থাকবে এবং সেটাই স্বাভাবিক। জুলাই অভ্যুত্থানের যে মূল চেতনা তাকে সম্মাননা জানানোর একটি বড় সুযোগ, এবং আমরা কি সেই স্পিরিটকে মাথায় রেখে এগিয়ে যাচ্ছি। ডাকসুর গঠনতন্ত্র কিংবা নির্বাচনী আচরণবিধিতে যতটুকুই সংযোজন বা বিয়োজন আনা হোক না কেন, শিক্ষার্থীদের চাওয়া একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন। ডাকসু কার্যকর হলে ক্যাম্পাসের নিরাপত্তা এবং শৃঙ্খলা আরও বাড়বে বলেও মনে করে তারা। তবে কত দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচনের আয়োজন করতে পারে কর্তৃপক্ষ, এখন সেটিই দেখার বিষয়। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সাকিব, থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংকক কিন্তু উত্তাল হয়ে পড়েছে। জনসাধারণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধকে ঘিরে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁসের পরেই কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ।
এবং আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু বলছে যে 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতা আসার পর এটি কিন্তু সবচেয়ে বড় বিক্ষোভ এবং আশঙ্কা আছে গণ আন্দোলনের জেরে ভেঙে যেতে পারে যে অভ্যন্তরীণ সংকটের কারণে চাপে থাকা পেতং তার্নের জোট সরকার। এ নিয়ে একটি প্রতিবেদন আছে সতীর্থ কর্মকারের, সেটি দেখে আসবো। রাতারাতি বদলে গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভিক্টোরি মনুমেন্টের চেহারা। ভারী বৃষ্টিতেও প্রধানমন্ত্রী পেতংতাং সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে সরকার পতনের হাওয়া বইছে কখনোই ইউরোপীয় বা বিদেশি নিয়ন্ত্রণে না থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে। อดีตนะครับผมกับครอบครัวเป็นคนเสื้อแดงมาก่อนทั้งพ่อแม่พี่น้องผมเป็นเสื้อแดงกันทั้งบ้านรวมถึงตัวผมด้วย วันที่ไม่มีสีเสื้อเลยมีสีเดียวคือสีเลือดรักชาติของแผ่นดินของเราซึ่งเป็นเอกราชบรมนาน ঘটনার সূত্রপাত গেল মে মাসে। এ সময় বিতর্কিত সীমান্ত অঞ্চলে সংঘাতে জড়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনী। এর এক পর্যায়ে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন ও কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটের প্রেসিডেন্ট হুন সেনের একটি ফোনালাপ ফাঁস হয়। এ সময় নিজ দেশের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন থাই প্রধানমন্ত্রী। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে দীর্ঘদিন দেশের রাজনীতিতে প্রভাব খাটানো থাই সেনাবাহিনীকে নিয়ে সমালোচনার জেরে জনগণের বিরাগভাজন হয়ে ওঠেন ৩৮ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি 2023 সালে ফিউ থাই পার্টি ক্ষমতায় আসার পর এটি দেশের সবচেয়ে বড় বিক্ষোভ। একদিকে অর্থনৈতিক চ্যালেঞ্জ, অন্যদিকে জোট সরকারের মধ্যে ঐক্যের অভাব। আগামী জুলাইতে অনাস্থা ভোটের মুখেও পড়তে হতে পারে প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে। তবে যার সঙ্গে ফোনালাপের জেরে বিপদে পড়েছেন থাই প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার সিনেট প্রেসিডেন্ট হুন সেনের দাবি শান্তিপূর্ণভাবে বিতর্কিত সীমান্ত বিরোধ নিষ্পত্তির সদিচ্ছা আছে নমপেনের। សកម្មភាពវាយប្រហារខុសច្បាប់ដោយកងទ័ពថៃមកលើកងទ័ពកម្ពុជាកាលពីថ្ងៃទី28 ខែឧសភាកន្លងទៅនៅតំបន់មុំបីក្នុងទឹកដីកម្ពុជា রয়টার্স বলছে শনিবার যারা আন্দোলনে নেমেছেন তাদের অনেকেই বর্তমান প্রধানমন্ত্রীর বাবা থাকসিন সিনাওয়াত্রার পতনের আন্দোলনের সঙ্গেও সরাসরি জড়িত ছিলেন, যে অভ্যুত্থানের জেরে 2016 সালে থাকসিন ক্ষমতাচ্যুত হন। এমনকি ইয়ংলাক সিনাওয়াত্রা, যিনি পেতংতার্নের ফুপু, 2014 সালে আদালতের রায়ের ভিত্তিতে তাকে যখন ক্ষমতাচ্যুত করা হয়, সেই আন্দোলনে জড়িতদেরও অনেকেই আবারও নেমেছেন রাজপথে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সরকার পতনের দাবিতে সার্বিয়ার রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। 12 বছর ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে থাকা প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ শাসনামলের অবসান চান তারা। শনিবার রাজধানী বেলগ্রেডের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে কয়েক দফায় সংঘাত হয়েছে বিক্ষোভকারীদের। উত্তাল জনতা নিরাপত্তা কর্মীদের দিকে ফ্লেয়ার ছুড়ে মারলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পেপার স্প্রে ব্যবহার করতে বাধ্য হয় দাঙ্গা পুলিশ। তবে সরকারি ভবন, সার্বিয়ান পার্লামেন্ট সহ যেসব জায়গায় সরকার বিরোধীদের জামায়াত দেখা গেছে, সেখানে পাল্টা কর্মসূচি ডাকে আলেকসান্ডার ভুসিচের সমর্থক গোষ্ঠীরা। কয়েক মাস ধরে চলমান সরকার বিরোধী এই আন্দোলনের জেরে বন্ধ রয়েছে সার্বিয়ান বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক শেষে কথা বলছেন আইন উপদেষ্টা। আমরা যুক্ত হচ্ছি সেখানে। আমরা তাতে সবার সাথে কথা বলেছি, অনেক কনসালটেশন মিটিং করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কনসালটেশন মিটিং করে আমরা একটা চেঞ্জ এনেছি। সিআরপিসির খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ। আমি সোজা করে বুঝায় বলি, এই চেঞ্জে বলা হয়েছে, আপনারা জানেন একটা মামলা যখন হয়, হত্যা মামলা, এটা ইনভেস্টিগেশনে 2 বছর, 3 বছর, 4 বছর লাগে এবং এটার মধ্যে শত শত লোককে আসামি করা হয় এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আপনার এক ধরনের মামলা বাণিজ্য থাকে। তো এই লোকগুলা যারা এখানে আসামি হন, ওনারা 2-3 বছর যাবৎ একটা আশঙ্কার মধ্যে থাকেন যে কখন ওনাদেরকে গ্রেফতার করা হবে বা ওনাদের ক্ষেত্রে মানে গ্রেফতার বাণিজ্যটা হয় কিনা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। এই নতুন বিধানে বলা হয়েছে পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার, কোনো জেলার এসপি পদমর্যাদার কোনো পুলিশ কর্মকর্তা, উনার নিয়ন্ত্রণাধীন বা এখতিয়ারাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে উনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক, তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে, সেই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও, তদন্ত করে এখন পর্যন্ত কী তথ্য পেয়েছো একটা প্রাথমিক রিপোর্ট দাও।
সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে, করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আমরা আশা করছি এইটা যখন কার্যকর হবে, আশা করছি আমাদের পুলিশ প্রশাসন এবং আদালত প্রশাসন ওনারা একসাথে কাজ করে যেই সমস্ত মামলায় আপনার গ্রেফতার বাণিজ্য বা মামলা বাণিজ্য হচ্ছে, অসংখ্য লোককে আসামি করা হচ্ছে, এবং যাদের বিরুদ্ধে প্রিলিমিনারি রিপোর্টে, পুলিশের প্রাথমিক রিপোর্টে কোনো রকম এভিডেন্স পাওয়া যাবে না, তাদেরকে আদালত প্রাথমিক স্টেজে, প্রি ট্রায়াল স্টেজে বিচার শুরু করার আগে ডিসচার্জ করে দিতে পারবেন। ডিসচার্জ করে দিলে ভুয়া মামলা বা মামলা বাণিজ্য থেকে অনেক লোক আশা করি রেহাই পাবেন, এবং এইটা মানে থাকবে তদন্ত থেকে যাদের বিরুদ্ধে কোনো রকম সাবস্ট্যান্টিভ এভিডেন্স নাই তাদেরকে মুক্ত করে দিবেন, ডিসচার্জ করে দিবেন, বাকিদের বিষয়ে তদন্ত চলতে থাকবে। আবার তদন্ত চলাকালে পুলিশ যদি তদন্ত শেষ হওয়ার স্টেজে যদি দেখে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট যখন জমা দেবে, পুলিশ যদি দেখে যে না, যাদেরকে ডিসচার্জ করা হয়েছিল তাদের কারো কারো বিরুদ্ধে আসলেই পরবর্তীকালে সাবস্ট্যান্টিভ সাফিসিয়েন্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে, তখন পুলিশ যে রিপোর্টটা আদালতে জমা দিবে, ইচ্ছা করলে ওনারা ওই ব্যক্তিদের নাম, যাদের ব্যাপারে পরবর্তীকালে যথেষ্ট অভিযোগ পেয়েছেন, তাদের নাম আবার ইনক্লুড করতে পারবেন। এই হচ্ছে আমাদের সংশোধনীটার বিষয়। এটার মূল লক্ষ্য হচ্ছে ভুয়া মামলা এবং হয়রানিমূলক মামলা থেকে শিকার হচ্ছেন যারা, তাদেরকে একটা প্রি ট্রায়াল স্টেজে, বিচারপূর্ব স্টেজেই একটা রেহাই দেওয়ার বা অব্যাহতি দেওয়ার চেষ্টা করা। এটা হচ্ছে একটা। আর সেকেন্ড, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ আইনগত অগ্রগতি হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে OHCHR যে অফিসটা, OHCHR যে অফিসের প্রধান ওয়ালকার তুর্ক, উনি আমাদের দেশে সফর করেছিলেন। OHCHR আমাদের এখানে একটা জুলাই গণ অভ্যুত্থানকালে সংগঠিত গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের উপর একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টও জমা দিয়েছেন। তো আমাদের সরকারের অনেক দিন যাবত আলোচনা চলছিল যে OHCHR যেটা আছে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে অফিস OHCHR, সেই অফিসের একটা মিশন শাখা বাংলাদেশে ওনারা খুলতে চাচ্ছিলেন। মানে ওই OHCHR মিশনের একটা অফিস বাংলাদেশে হবে, এই লক্ষ্যে ওনারা আলোচনা করছিলেন। তো এই আলোচনা একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা যে ড্রাফট MOU বা সমঝোতা স্মারক, সেটা আজকে মন্ত্রী পরিষদের সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। সেটা আমরা কয়েকজন উপদেষ্টারা মিলে আরেকটু পরীক্ষা করব, করার পর ফাইনাল যে টেক্সটটা, সেটা আমরা OHCHR ওয়ালকার তুর্কের কাছে সরাসরি পাঠাবো। ওনারা এগ্রি করার পর আশা করি আমরা দ্রুততম সময়ের মধ্যে MOUটা সাইন করতে পারবো, এবং এটার ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। এটা অফিসটা হবে প্রাথমিকভাবে 3 বছরের জন্য। এই 3 বছরের মধ্যে দ্বিতীয় বছরে যদি দুই পক্ষ মনে দরকার, তাহলে সেটা বিবেচনা করতে পারবে। ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন আইন উপদেষ্টা, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। 8ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরল সরকার। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত 5ই আগস্ট গণ অভ্যুত্থান দিবস আর 16 জুলাই শহীদ দিবস। জুলাইয়ের মাঝামাঝিতে জুলাই সনদ প্রকাশ নিয়ে শঙ্কা আলী রিয়াজের। সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে 3রা আগস্ট ঘোষণাপত্র দেবে এনসিপি। গেল কয়েকদিনের আন্দোলনে বিভিন্ন বন্দরে আমদানি রপ্তানি বন্ধ। মার্চ টু ইন্ডিয়ান কর্মসূচিতে সাময়িক স্থগিত। বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক। কুমিল্লায় ধর্ষণ মামলায় ফজর আলী গ্রেপ্তার। ভিডিও ছড়ানোয় আটক আরো 4। বিএনপির উপর দায় চাপানোর অভিযোগ রিজভির। এবং রাজধানীর হাজারীবাগে বাড়ির পানির ট্যাঙ্কে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ। শিশুসহ দগ্ধ 4 জন। বার্ন ইনস্টিটিউটে ভর্তি।
এই ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।